হ্যাঁ আচ্ছা, আগের দিনে আমরা পড়েছিলাম লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। তো সেখানে আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারতাম। সিম্পল একটা প্রাইমারি কয়েল ছিল আর সেকেন্ডারি কয়েলের দুটো পার্ট ছিল। তো প্রাইমারি কয়েলে আমার এটা হচ্ছে প্রাইমারি পি, প্রাইমারি কয়েল, আর সেকেন্ডারি সাইডে দুটো কয়েল ছিল, একটা হচ্ছে S1 আর একটা হলো S2। S1 আর S2। তো S1 এ একটা ইএমএফ ডেভেলপ হতো আর S2 তে একটা ইএমএফ ডেভেলপ হতো, দেখেছি কোরের পজিশনের উপর ডিপেন্ড করে। তো আগে ছিল লিনিয়ার, তো সেটা স্ট্রেট লাইনে মুভ করতো, ডিসপ্লেসমেন্ট মেজার হতো। এবারে যেটা আছে সেটা হলো একটুখানি মডিফিকেশন করা সিস্টেমটাকে। কোর যেটা আছে সেই কোরটা এবারে রোটেট করতে পারে। তো রোটেট যদি করে, তো এখানে দেখো একটা থিটা অ্যাঙ্গেল করা আছে। তো এই যে রোট কোরটাকে একটা রোটারের শেপ দেওয়া হয়েছে এবং এটার একটা সেন্টার অফ রোটেশন আছে। তো সেই সেন্টার অফ রোটেশনের রেসপেক্টে অ্যাঙ্গেল আছে আমার থিটা। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ এখানে যে একটা অ্যাঙ্গেল করা আছে থিটা। তো যখন আমাদের প্রাইমারি কয়েল আর ওদিকে সেকেন্ডারি কয়েলে কোরের পোর্শনটা সেম পোর্শন আমার ওভারল্যাপ করছে, তখন কাপলিং সেম অ্যামাউন্ট কাপলিং হচ্ছে। তো সেক্ষেত্রে S1 এ যে ইএমএফ ডেভেলপ হবে আর S2 তে যে ইএমএফ ডেভেলপ হবে দুটোই সেম। যদি আমার কোরটাকে একটু ক্লকওয়াইজ রোটেট করাই, যদি আমি সিম্পলি কোরটাকে একটু ক্লকওয়াইজ রোটেট করাই, তাহলে কি দেখবো যে কোরটা একটু ডান দিকে রোটেট করে গেছে। তাহলে কি হবে যে S1 এর আন্ডারে যে পোর্শনটা ছিল সেটা কম, আর S2 এর আন্ডারে কোরের পোর্শনটা বেশি। তো কি হবে, কাপলিংটা S2 তে বেশি হবে প্রাইমারির সাথে। তো তখন কি হবে, আমার EMF2 যদি এখানে প্রাইমারি সেকেন্ডারি কয়েল S2 তে আমার E2 ডেভেলপ হয়, তাহলে E2 টা বেশি হবে কম্পেয়ার টু E1। E1 will E2 will be greater than E1। তো সেখান থেকে আমি V0 একটা আউটপুট পাবো। এই যে V0 আমি এখানে একটা আউটপুট পেয়ে যাব তখন। তো তো নাল কন্ডিশন হচ্ছে না, তো নাল কন্ডিশন যেহেতু হচ্ছে না, প্লাস আমার E2 থেকে E1 বেশি, তো একটা লিনিয়ার ভ্যারিয়েশন পাবো। সেই লিনিয়ার ভ্যারিয়েশন থেকে আমরা মেজার করতে পারবো যে কত ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে, কত ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো এটা হলো আমার লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফরমারের একটা স্লাইড ভ্যারিয়েশন। আগেরটা ছিল লিনিয়ার ভ্যারিয়েশন। তো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মেজারের জন্য লিনিয়ার টার্মটা এসেছিল, এবারে টার্মটা একটু চেঞ্জ হচ্ছে রোটারে, যে রোটেশনাল ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট দুই ধরনের, আগেরটা লিনিয়ার ছিল, এবারে রোটারি। তো কত ডিগ্রি রোটেশন হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টটা আমরা এই অ্যারেঞ্জমেন্ট থেকে মেজার করতে পারি। তো এটাকে আবার সেই আমরা ক্যালিব্রেট করব একটা স্কেলের রেসপেক্টে। আগের ক্ষেত্রে ছিল সেন্টিমিটারের রেসপেক্টে করেছিলাম, এবারে আমরা এটা করব ডিগ্রির রেসপেক্টে, যে কত নাল পজিশন যখন ছিল, নাল পজিশনে আমার 0। আমি লেফট সাইডে যদি আমি যাই, নালের লেফট সাইডে তোমাদের গ্রাফটা মনে করো, মাঝখানে এটা ছিল আমার নাল পজিশন, এদিকে এরকম একটা ছিল, এদিকে এরকম একটা ছিল, দুটোরই স্লোপ সেম ছিল এখানে, দুটোরই স্লোপ সেম সেম ছিল এবং ভ্যারিয়েশনটা লিনিয়ার ছিল। এবং এই আউটপুট থেকে যে কত আউটপুট আমার আসছে, সেই আউটপুট থেকে তো এদিকে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট আর এদিকে হচ্ছে আমার ভোল্টেজ, যে কত ভোল্টেজ আউটপুটে আমি পাচ্ছি। তো তার রেসপেক্টে আমরা পেয়ে যাব একটা ভ্যারিয়েশন, এবং এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেশনের জন্য আমি কত ভোল্টেজ পাচ্ছি, সেটা ক্যালিব্রেশন করব। সেই ক্যালিব্রেশন থেকে আমরা একটা আননোন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করতে পারি। তো ওয়ার্কিং প্রিন্সিপাল বেসিক সেম, শুধুমাত্র কনস্ট্রাকশনটা একটু আলাদা, যাতে আমরা আগে লিনিয়ার মোশন ডিসপ্লেসমেন্টটা পাচ্ছিলাম, এবারে আমরা রোটেশনাল মোশনটা ডিটেক্ট করতে পারছি যে কতটা রোটেশনাল মোশন হচ্ছে, কত ডিগ্রি রোটেশন হচ্ছে। তো এটা হলো আমাদের রোটারি ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্ম। তো ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার এই দুটো জিনিস, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রোটারি।
এরপরে যেটা আসছে সেটা হলো ক্যাপাসিটিভ সেন্সর বা ক্যাপাসিটিভ টাইপ, আমার ক্যাপাসিটিভ এলিমেন্ট, সিলেবাসে যেভাবে লেখা আছে ক্যাপাসিটিভ এলিমেন্ট। ক্যাপাসিটিভ এলিমেন্ট, তো ক্যাপাসিটিভ এলিমেন্টটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। হুম, ক্যাপাসিটিভ এলিমেন্ট, তো ক্যাপাসিটিভ এলিমেন্টটা কি দুটো প্লেট এর মধ্যে, আমরা জানি ক্যাপাসিট্যান্স জিনিসটা কি, ক্যাপাসিট্যান্স হচ্ছে চার্জ বাই ভোল্টেজ, কত চার্জ অ্যাকুমুলেট হচ্ছে দুটো প্লেটের মধ্যে বা কোনো ক্যাপাসিটারে, এবং সেই তার ক্যাপাসিট্যান্সটাই হচ্ছে আমার কত চার্জ ডেভেলপ হচ্ছে ডিভাইডেড বাই ভোল্টেজ, মানে কিউ বাই ভি। কিউ হচ্ছে আমার অ্যামাউন্ট অফ চার্জ, আর ভিটা হচ্ছে আমার ভোল্টেজ। তো কত ভোল্টেজের আন্ডারে কত চার্জ আমার ডেভেলপ হয়েছে সেটাই হচ্ছে আমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু। তো দুটো প্লেট আছে, তো দুটো প্লেটের মধ্যে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, সেটা নর্মালি এয়ার। আর দুটো মেটাল প্লেট আছে, তো দুটো প্লেটের এগেনস্টে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তো তার জন্য কি হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স ডেভেলপ হচ্ছে। এবার এই ক্যাপাসিট্যান্সটার একটা বেসিক ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, সি ক্যাপাসিট্যান্স যদি হয়, তো সি ইকুয়ালস টু এপসাইলন জিরো এপসাইলন জিরো এপসাইলন আর, এপসাইলন জিরো এপসাইলন আর ইন্টু এ ডিভাইডেড বাই ডি। এপসাইলন এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের ভ্যালু, যে দুটো প্লেটের মধ্যে আমার যে ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে সেই তার ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে কোনটা কি, এপসাইলন জিরোটা হচ্ছে আমার অ্যাবসোলিউট অ্যাবসোলিউট পারমিটিভিটি, অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ অফ ফ্রি স্পেস, এটা হচ্ছে এপসাইলন জিরো। আর এপসাইলন আরটা হলো রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক মিডিয়াম, অফ ডাইইলেকট্রিক মিডিয়াম। তো এটা হচ্ছে আবার এপসাইলন জিরো, এপসাইলন জিরোটা হচ্ছে আমার অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ডাইরেক্ট ইলেকট্রিক মিডিয়াম, সেটা হচ্ছে এপসাইলন আর। তো অ্যাবসলিউট ফ্রি স্পেস মানে যেখানে যদি আমার এই দুটো ফিক্সড প্লেটের মধ্যে বা দুটো প্লেটের মধ্যে আমার আহ, কোনো মিডিয়ামই থাকতো না, মানে এয়ারও থাকতো না, কোনো মিডিয়াম নেই, তো সেক্ষেত্রে তার একটা পার্টিকুলার ভ্যালু আছে, ভ্যালুটা আমি বলে দেবো ওখানে। কিন্তু সেই ক্ষেত্রে যে দুটো প্লেটের মধ্যে যে পারমিটিভিটি সেটা হচ্ছে আমার এপসাইলন জিরো। আর কোনো একটা মিডিয়াম আছে, সেটা এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, বা যে কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম যাই আছে, সেই মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে এপসাইলন আর। ক্যাপিটাল এ যেটা, এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এই ক্যাপিটাল এটা হচ্ছে এর এরিয়া, দুটো প্লেটের মধ্যে যে এরিয়াটা কভার করে আছে, দুটো প্লেটের মধ্যে যে এরিয়া মাঝখানে যে, বা একটা প্লেটের এরিয়াই, তো যতটা পোর্শন ওভারল্যাপ করে আছে দুটো প্লেট, দুটো প্যারালাল প্লেট, সেই কমন যে এরিয়াটা বা ওভারল্যাপিং এরিয়া সেটাই হচ্ছে এই এরিয়া। আর ডিটা হচ্ছে আমার দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্স, দুটো প্লেটের মধ্যে যে গ্যাপ, দুটো প্লেটের মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে আমার ডি। তো প্লেটের এরিয়া বা ওভারল্যাপিং এরিয়া যে পোর্শনটা আছে সেই পোর্শনটা যদি চেঞ্জ হয়, যদি আমি বেশি করি,
তার মানে কি হবে, আমি দেখতে পাচ্ছি ক্যাপাসিট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া। তার মানে এরিয়া বাড়ালে ক্যাপাসিট্যান্স বাড়বে, এরিয়া কমালে ক্যাপাসিট্যান্স কমবে। আর ডি মানে এই যে গ্যাপ, গ্যাপ কমালে, কারণ নিচে আছে ডি, 1/d, তার মানে সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। যেটা আছে সেই মিডিয়ামের টাকে আমি কনস্ট্যান্টলি রাখছি, এবং এরিয়া এয়ার সেটা হচ্ছে আমার সিম্পল এয়ার। সিম্পল হচ্ছে সেটা আমাদের এয়ার। তো এই অবস্থায় যদি আমি এরিয়াটাকে বাড়াই, তাহলে আমার মানে ওভারল্যাপিং এরিয়া বাড়ালে ক্যাপাসিট্যান্স বাড়বে। আর যদি আমি দুটো প্লেটের মধ্যে গ্যাপ কমাই, তাহলে আমার ক্যাপাসিট্যান্স বাড়বে। এই হচ্ছে আমার বেসিক প্রিন্সিপাল ক্যাপাসিট্যান্সের বা যে কোনো ক্যাপাসিটরের। তো সেকেন্ড যে ডান দিকে যে ফিগারটা দেওয়া আছে, তো ফার্স্টের ফিগারটা হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন টাইপ। সেপারেশন মানে হচ্ছে সেপারেশন গ্যাপ, এই যে দুটো প্লেটের মধ্যে যে গ্যাপ আছে, এটা এটাকে আমরা বলছি সেপারেশন। এই যে সেপারেশন যে গ্যাপ, এই যে গ্যাপটা আছে, এটা হচ্ছে আমার গ্যাপ। তো এটা হচ্ছে গ্যাপ চেঞ্জ আমি করতে পারি, এই জন্য এখানে অ্যারো দেওয়া আছে দেখো। মানে একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের মধ্যে যে গ্যাপ, সেটাকে আমি বাড়ানো কমানো করতে পারি। সেকেন্ড যে ফিগারটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল এরিয়া টাইপ। এখানে কি দুটো মানে সেমি সার্কুলার ডিস্ক আছে। সেমি সার্কুলার ডিস্কটা কি সেন্টারে কানেক্ট করা আছে, এবং একটা রেসপেক্টে আরেকটা রোটেট করতে পারে, এবং সেই সেন্টার পয়েন্টের রেসপেক্টে। তো এই অবস্থায় আমি এটাকে একটা আপার প্লেট একটা লোয়ার প্লেট, লোয়ার প্লেটটাকে আমি যদি রোটেট করি, তাহলে আমি দেখতে পাবো যে এই যে ওভারল্যাপিং যে পোর্শনটা আছে, এটা হচ্ছে দুটো প্লেটের মধ্যে ওভারল্যাপিং এরিয়া। তো যদি আমি একটা প্লেটকে ফিক্স রেখে আর একটা প্লেটকে যদি আমি রোটেট করি, তাহলে বুঝতেই পারছো যে দুটো প্লেটের মধ্যে ওভারল্যাপিং এরিয়া চেঞ্জ হবে, কিন্তু গ্যাপটা আমি কনস্ট্যান্ট রাখলাম। তো একটা রেসপেক্টে আরেকটাকে যদি আমি রোটেট করাই, তাহলে কিভাবে রোটেট করলাম, কতটা করলাম, তার উপর ডিপেন্ড করে আমার কিন্তু ওভারল্যাপিং এরিয়াটা বাড়া কমা করছে। তো একটা পজিশন আসছে যখন আমার দুটো একদম ওভারল্যাপিং, তখন হবে আমার কি ক্যাপাসিটেন্স সবচেয়ে বেশি হবে দুটো প্লেটের মধ্যে যে ক্যাপাসিটেন্স। আর যখন আমি একটুখানি রোটেট করিয়ে দিলাম, এই থিটা, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই থিটা অ্যাঙ্গেলটা যদি আমি বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে একটা সময় আসবে কি, যখন দেখতে পাবো যদি এরিয়া এরিয়া অফ ওভারল্যাপটা একদম নেই, তো তো সেক্ষেত্রে কি হবে, আমার কোনো ক্যাপাসিটেন্সই থাকবে না। তো যদি আমি 180 ডিগ্রি আর 0 ডিগ্রির মাঝামাঝি কোনো এই অ্যাঙ্গেলটা রাখি, তো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমার ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হবে। তো এই হচ্ছে আমার বেসিক ক্যাপাসিটেন্সের প্রিন্সিপাল। তো এটাকে আমরা কিভাবে মানে ডিসপ্লেসমেন্ট মেজার করার কাজে লাগাচ্ছি, তো আমরা দুভাবে কাজে লাগাচ্ছি। তো যদি আমি সিম্পল এখানে ভাবি, এই কনফিগারেশনটা ভাবি, এই কনফিগারেশনে আমরা প্রথম কথা ডিসপ্লেসমেন্ট চেঞ্জের জন্য ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে, মানে ডিসপ্লেসমেন্টের জন্য সেপারেশন হচ্ছে, সেপারেশনটা চেঞ্জ করছি এবং তার করেসপন্ডিং ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে। আরেকটা হলো যেখানে আমি ওভারল্যাপিং এরিয়াটা চেঞ্জ করছি। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে এটাকে আমরা ডিসপ্লেসমেন্ট মেজারমেন্টের কাজে লাগাতে পারি। একটা হচ্ছে লিনিয়ার মেজারমেন্টের জন্য কাজে লাগাতে পারি, আর একটা হচ্ছে রোটেশনাল মেজারমেন্টের, রোটেশনাল ডিসপ্লেসমেন্ট মেজারমেন্টের জন্যও আমরা কাজে লাগাতে পারি। তো এটা কিভাবে করা হয়, এবার এই ফিগারটা দেখো, যেটা দেখাচ্ছি, এই ফিগারটা দেখলে আমরা ওয়ার্কিং কিভাবে করছি সেটা বুঝতে পারবো। এই ছবিটা দেখতে পাচ্ছ সবাই?
হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখানে আমাদের যে কনফিগারেশনটা করা হচ্ছে, তো এটা হচ্ছে সিম্পল লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মেজারমেন্টের জন্য সিস্টেমটা করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করি, মানে দুটো প্লেটের বদলে আমরা তিনটে প্লেট ইউজ করি, এবং আপার মানে কানেক্টেড যে দুটো, মানে সার্কিটের সাথে কানেক্টেড যে দুটো আমার প্লেট থাকছে, সেই প্লেটগুলো আমার ফিক্সড প্লেট। তো এখানে এই প্লেট ওয়ান আর প্লেট টু, ফিগার এ তে দেখো প্লেট ওয়ান আর প্লেট টু হচ্ছে ফিক্সড, এই সরি প্লেট ওয়ান আর প্লেট থ্রি ফিক্সড, এরা সার্কিটের সাথে কানেক্টেড। আর প্লেট টুটাকে আমরা আপ ডাউন মুভ করতে পারি। প্লেট টুটাকে আপ ডাউন মুভ করছি, এবং এটা কানেক্ট করা থাকছে কার সাথে, এটা কানেক্ট করা থাকছে যার ডিসপ্লেসমেন্ট আমরা মেজার করতে চাইছি তার সাথে। তো তার ডিসপ্লেসমেন্ট অনুযায়ী প্লেট টুটা কি হবে, উপরের নিচে করার একটা সুযোগ আছে। তো সেকেন্ড যে ফিগারটা আছে, বি ফিগারটা, তো এরপরে এটা 1 নম্বর ফিগার, এটা হচ্ছে 2 নম্বর ফিগার। তো সেকেন্ড ফিগারে এই যে এলিমেন্টটা আছে, মানে যেটা ডিসপ্লেসমেন্ট আমরা মেজার করছি, সেই এলিমেন্টটাকে একটুখানি ওপরের দিকে তোলা হয়েছে। আর ইনিশিয়ালি দেওয়া হয়েছে কি, ইনিশিয়াল গ্যাপ আমি রেখেছি D1, ইনিশিয়ালি এখানে গ্যাপ হচ্ছে D1, আর ইনিশিয়ালি এখানে গ্যাপ হচ্ছে D2। তো প্লেট ওয়ান আর প্লেট টু এর মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে D1, আর প্লেট টু আর প্লেট থ্রি এর মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে D2। এবারে আমি কি করলাম, সেকেন্ড ফিগারটাতে চলে আসো, মাঝখানের প্লেটটাকে আমি এক্স অ্যামাউন্ট ওপরের দিকে তুললাম, এক্স অ্যামাউন্ট ওপরের দিকে তুললাম। তাহলে আপার প্লেট মানে প্লেট নাম্বার ওয়ান আর টু এর মধ্যে গ্যাপ কত হবে, আগে ছিল D1, এক্স অ্যামাউন্ট ওপরে তুলেছি, তার মানে আমার সেটা হয়ে গেছে D1 মাইনাস এক্স। আর প্লেট নাম্বার থ্রি থেকে টু এর মধ্যে যে গ্যাপ সেটা হয়ে গিয়েছে কত, সেটা বেড়ে যাচ্ছে এবং সেম অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, তো D2 প্লাস এক্স। তো প্রথমটা হচ্ছে D1 মাইনাস এক্স আর D2 প্লাস এক্স, তার মানে এই যে এক্স ডিসপ্লেসমেন্টটা আমি দিলাম, এই ডিসপ্লেসমেন্টের জন্য আমার আপার প্লেট দুটোর মধ্যে গ্যাপ কমছে, লোয়ার প্লেট দুটোর মধ্যে গ্যাপ বাড়ছে। এতে কি হচ্ছে, আমাদের যে সিম্পল যে ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল, যে ক্যাপাসিট্যান্সের যে ফর্মুলা ছিল, যে ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু এপসাইলন জিরো এপসাইলন আর ইন্টু এ বাই ডি, এ বাই ডি, সিম্পল এই ফর্মুলাটা আমাদের ছিল। তো এই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে C1, এই দুটোর মধ্যে D1 D2 গ্যাপ ছিল এবং এদের মধ্যে একটা ক্যাপাসিটেন্স ছিল। তো এই অবস্থায় চেঞ্জ করার পর, চেঞ্জ যখন আমি করলাম, আমি ধরলাম যে আপার দুটো প্লেট, প্লেট ওয়ান আর প্লেট টু এর মধ্যে ক্যাপাসিটেন্স হচ্ছে আমার C1, আপার প্লেট আর লোয়ার প্লেটের মধ্যে ক্যাপাসিটেন্স আমি ধরলাম C1, আপার প্লেট আর লোয়ার প্লেটের মধ্যে ক্যাপাসিটেন্স আমি ধরলাম C1। C1 ইকুয়ালস টু কি দাঁড়াবে তাহলে, ডিসপ্লেসমেন্ট করার পর C1টা হচ্ছে প্লেট ওয়ান আর প্লেট টু এর মধ্যে যে ক্যাপাসিটেন্স, সেটা হবে আমার এপসাইলন জিরো এপসাইলন আর এ ডিভাইডেড বাই D1 মাইনাস এক্স। আর প্লেট টু আর থ্রি এর মধ্যে আমার দেখা দেবে কত, এপসাইলন জিরো এপসাইলন আর এ বাই D2 প্লাস এক্স, D2 প্লাস এক্স। তাহলে এই যে C1 আর C2টা চেঞ্জ হচ্ছে, এই C1 আর C2 চেঞ্জটা ডিপেন্ড করছে কার উপরে, এক্স এর উপরে। তো এক্স এর সাথে এটা মানে একদম ডাইরেক্টলি রিলেটেড, কিভাবে, যে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমি এখান থেকে যে C1 আর C2 চেঞ্জটা আসছে, সেই চেঞ্জটা আমরা ইজিলি দেখে নিতে পারি যে কত ডিসপ্লেসমেন্টের জন্য কত আমরা এটা পেয়ে যাচ্ছি।
এরপর আমরা কি করতে পারি, এই যে C1 আর C2টা আছে, দুটো ক্যাপাসিট্যান্সকে আমরা হুইটস্টোন ব্রিজে কানেক্ট করে দেবো। তো হুইটস্টোন ব্রিজে আমরা জানি যে কিভাবে কানেকশন থাকে, তোমরা ইলেকট্রিক্যালি পড়েছো হুইটস্টোন ব্রিজ বেসিক, যে চারটে রেজিস্টার লাগানো থাকে আমার, আর একটা মাঝখানে আহ, একটা ব্যালেন্সের একটা ইকুইপমেন্ট থাকে, একটা নাল কন্ডিশন থাকে। তো যখন R1/R2 R3/R4 হয়, তখন ভিতরে কোনো মানে ভোল্টেজ আমরা পাই না। কিন্তু যখনই আমার কিছু একটা আউট অফ ব্যালেন্স হয়ে যায়, তখন কি হয় যে মাঝখানে আমি একটা পাই, ভোল্টেজ একটা পেয়ে থাকি। তো এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা এই তো হুইটস্টোন ব্রিজটা ইউজ করে আমরা সিম্পলি আননোন রেজিস্টারের ভ্যালু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, যে একটা রেজিস্ট্যান্সে কত আননোন আছে, বা আমার রেজিস্ট্যান্স চেঞ্জ কত সেটাও দেখতে পারি। তো এর আগে আমরা যে পোটেনশিওমিটার দেখেছিলাম, সেই পোটেনশিওমিটারেও বলেছিলাম যে রেজিস্ট্যান্স চেঞ্জ যেটা হচ্ছে সেই জিনিসটা আমরা কিন্তু হুইটস্টোন ব্রিজ থেকে দেখে নিতে পারি যে কত ভোল্টেজ চেঞ্জ হচ্ছে যে একটা ডিসপ্লেসমেন্টের জন্য। এখানে আমরা এই যে ক্যাপাসিটর দুটো আছে, তো একটা হচ্ছে C1 ক্যাপাসিট্যান্স আর একটা হচ্ছে C2 ক্যাপাসিট্যান্স, এই ক্যাপাসিট্যান্স দুটোকে আমরা কানেক্ট করব কার সাথে, হুইটস্টোন ব্রিজের সাথে করে আমরা ওখান থেকে একটা ভোল্টেজের রেসপেক্টে একটা ক্যাপাসিট্যান্সের একটা লিনিয়ার রিলেশনশিপ পাবো, এবং সেই লিনিয়ার রিলেশনশিপ থেকেই আমরা এই আননোন ক্যাপাসিট্যান্স বলছি, এই এক্স এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে এক্স এর সাথে যেহেতু লিনিয়ার রিলেশন আছে, সেটা অবশ্যই ইনভার্সলি প্রপোর্শনাল, আগের ক্ষেত্রে ছিল ডাইরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু এক্ষেত্রে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল এক্স এর সাথে, কিন্তু তাও আমাদের একটা ডাইরেক্ট রিলেশন আছে যে ইনভার্সলি প্রপোর্শনাল। তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি হুইটস্টোন ব্রিজ ইউজ করে আননোন এই C1 আর C2 চেঞ্জ থেকে আমরা ডিসপ্লেসমেন্টটা মেজার করতে পারি। তো ভোল্টেজের রেসপেক্টে আমরা কি করব, হুইটস্টোন ব্রিজে কানেক্ট করে দেবো আমাদের এই ক্যাপাসিট্যান্স দুটো, মানে দুটো রেজিস্টারকে সরিয়ে আমরা দুটো ক্যাপাসিট্যান্স লাগিয়ে দেবো। দিয়ে তারপর আমরা সেটাকে এবার দেখবো যে আউট অফ ভোল্টেজ কতটা আসছে, সেই আউট অফ ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা এক্সটাকে, মানে এই ডিসপ্লেসমেন্ট যেটা করলাম সেটাকে আমরা ক্যালিব্রেট করব, এবং সেই ক্যালিব্রেশনটা করার পর তারপর আমরা রিভার্স তারপরে আবার করব যে কত ডিসপ্লেসমেন্টের জন্য কত ক্যাপাসিটেন্স চেঞ্জ আসছে। তো এটা একটা উপায়, সেটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট করার। আর একটা উপায় হলো, আমি যদি এই প্লেট নাম্বার 2 যেটা আছে সেই প্লেট নাম্বার 2 কে আমি লেফট রাইট যদি মুভ করাই, তো প্রথম কনফিগারেশন ছিল যে প্লেট 1 প্লেট 3 ফিক্সড, প্লেট 2টাকে আপ ডাউন মুভ করাচ্ছি, তার মানে গ্যাপটা চেঞ্জ করাচ্ছি বা সেপারেশনটা। আর এক্ষেত্রে কি করছি, প্লেটটাকে ওদের রেসপেক্টে প্যারালালি আমি মুভ করাচ্ছি। তাহলে কি হচ্ছে, প্যারালালি যদি আমি মুভ করাই, তাহলে আমার একইভাবে দেখতে পাচ্ছি ওভারল্যাপিং যে এরিয়া, সেই ওভারল্যাপিং এরিয়াটা চেঞ্জ হচ্ছে। তো ওভারল্যাপিং এরিয়া যদি চেঞ্জ হয়, তো সেক্ষেত্রেও আমার ক্যাপাসিট্যান্সে চেঞ্জ আসবে, এবং সেই ক্যাপাসিট্যান্স চেঞ্জের সাথে আমরা এই একইভাবে হুডস্টোন ব্রিজ কানেক্ট করে আমরা আবার পেতে পারবো ওই আহ, কত ডিসপ্লেসমেন্ট করছি সেটাকে আমরা ওই ক্যালিব্রেশন করে, ভোল্টেজের রেসপেক্টে ক্যালিব্রেশন করে আবার একটা মেজারমেন্ট নিতে পারবো। তো লিনিয়ার মেজারমেন্টের রেসপেক্টে, ডিসপ্লেসমেন্ট মেজারমেন্টের রেসপেক্টে আমাদের দুটো উপায় আছে। আর এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল টাইপ, মানে বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে সেপারেশন গ্যাপ আর হচ্ছে ওভারল্যাপিং এরিয়া, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা এইভাবে ভ্যারিয়েবল টাইপ, আমরা যে ভ্যারিয়েবল টাইপ বলতে কি বোঝায়, ভ্যারিয়েবল টাইপ বলতে বোঝায় যে মানে দুটোর মধ্যে ডিফারেন্স। আগে যখন আমরা এলভিডিটি করেছিলাম ওখানে ভ্যারিয়েবল টার্মটা লেখা ছিল, তো ভ্যারিয়েবল টার্মটা মানে কি, যে কেন আসছে, যে দুটোর ডিফারেন্স, যে লেফট সাইডে কয়েল আর রাইট সাইডে কয়েল S1 S2 তে কত ডিফারেন্স তৈরি হচ্ছে ইএমএফ এর, তার উপর। এখানেও তাই, যে C1 আর C2 মধ্যে যে কত ডিফারেন্স তৈরি হচ্ছে, তো সেই ডিফারেন্সটাকে আমরা মেজারমেন্টের কাজে লাগাচ্ছি। তো ফার্স্ট কন্ডিশনে সেপারেশন গ্যাপ, সেকেন্ড কন্ডিশনে আমাদের প্লেটটাকে এমন ভাবে মুভ করছি যেন ওভারল্যাপিং এরিয়াটা চেঞ্জ হয়। তো ওভারল্যাপিং এরিয়া চেঞ্জ হওয়া মানে কি, সঙ্গে সঙ্গে আমাদের ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, এবং সেই আননোন ক্যাপাসিটেন্সটাকে আমরা হুইটস্টোন ব্রিজের সাথে কানেক্ট করে ইজিলি আমরা সেই আউট অফ ভোল্টেজটা ক্যালকুলেট করব, এবং সেই আউট অফ ভোল্টেজটা ক্যালকুলেট করার সাথে আমাদের ডিসপ্লেসমেন্টের একটা লিনিয়ার রিলেশন তৈরি করব, মানে অলরেডি পেয়েই যাব, এবং সেটাকে ক্যালিব্রেট করে আমরা মেজারমেন্টটা নেব। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স টাইপ, তোমাদের কি বলে, ক্যাপাসিটিভ এলিমেন্ট টাইপ ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট টেকনিক। আর রোটারি পোর্শনটা দাঁড়াও দেখি,
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তো আজকে তোমাদের প্রথমটা হচ্ছে আরভিডিটি, আর এই ক্যাপাসিটিভ এলিমেন্ট বা ক্যাপাসিট্যান্সকে ইউজ করে আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করছি, এই দুটোই টপিক পড়ানো হলো, ছোট টপিক দুটো। পরের দিন আবার নেক্সট টপিকে আবার যাব। তো আজকে এই পর্যন্ত থাক, এখানে কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার, হ্যালো। হুম। হুম, বলো। স্যার, C1 আর C2 তো ডিসপ্লেসমেন্টটা এক্স এর মাধ্যমে বেরোলো। হুম। এবার যদি আমাদের বলে যে C3 যেটা আছে, C3 কোথায়? C1 প্লেট 1 C1, হুম। যদি না না, যখন প্লেট ওয়ান C1 নয়, প্লেট মানে ওয়ান আর ক্যাপাসিটর, টু এর মধ্যে C1। আচ্ছা, কোনো সময় কি স্যার C3টা কি কোনো ইস্যু করবে? দেখো, সি যখনই ক্যাপাসিট্যান্স থাকবে তখনই দুটো প্লেটের ব্যাপার আসছে, দুটো প্লেট মিলে একটা ক্যাপাসিট্যান্স তৈরি করে। তো আচ্ছা, আচ্ছা, C1টা হলো আমার প্লেট ওয়ান আর প্লেট টু এর মধ্যে ক্যাপাসিট্যান্স, আর C2টা হলো প্লেট টু আর প্লেট থ্রি এর মধ্যে ক্যাপাসিট্যান্স। আচ্ছা, 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 দুটো ঠিক আছে। প্লেটে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। তো প্রথমে যে ফিগারটা দেখেছিলাম, একদম বেসিক যে কনফিগারেশনটা ছিল আগের স্লাইডটাতে ছিল যেটা, সেটা শুধুমাত্র দুটো প্লেট ছিল, হ্যাঁ, সিম্পল দুটো প্লেট। তো দুটো প্লেটই আমার ফর্মুলায় বসিয়ে আমরা ক্যাপাসিটেন্সটা বার করতে পারি। কিন্তু আমরা কি করছি যে ভ্যারিয়েবল টাইপ করছি, ভ্যারিয়েবল টাইপ করলে আমাদের জিনিসটা মেজার করতে আরো সুবিধা। সিম্পলি আমরা হুইটস্টোন ব্রিজটাকে অ্যাপ্লাই করে আমরা এই আউট অফ ভোল্টেজটাকে ক্যালকুলেট করে নিতে পারি, এবং তার করেসপন্ডিং তোমাদের এই ডিসপ্লেসমেন্টটা ইজিলি মেজার করতে পারি। সেই জন্য এই ভ্যারিয়েবল ব্যাপারটা আনা হয়েছে। বলে কিন্তু প্রিন্সিপাল যদি দেখা যায় তাহলে দুটো প্লেটই হয়ে যেত, কিন্তু ভ্যারিয়েবল টাইপ করলে তোমাদের এরারটা অনেক কম আসবে, আচ্ছা, মেজারমেন্ট এরার। প্লাস আমরা মেজার ইজিলি করতে পারবো হুইটস্টোন ব্রিজ ইউজ করে। তো দুটো প্লেট মিলে হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স। তো এখানে যখন আমরা ভ্যারিয়েবল টাইপে যাচ্ছি, তখন আমরা তিনটে প্লেট ইউজ করছি। তো তিনটে প্লেট মানে কি, মানে এক আর তিনের মধ্যে কিন্তু এখানে কিছু হচ্ছে না, এক আর এক আর দুইয়ের দুই আর মধ্যে দুই আর তিন। হ্যাঁ, আর দুই আর তিনের মধ্যে একটা, এক আর হ্যাঁ, দুইয়ের মধ্যে আমার C1, এখানে তৈরি হবে C1 ক্যাপাসিট্যান্স, আর হুম, দুই আর তিনের মধ্যে তৈরি হবে আমার C2। C2 ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, ঠিক আছে। স্যার উদাহরণ দিলে ভালো হতো স্যার। কোনটা? স্যার কোথায় ইউজ হয় এগুলো, সেই উদাহরণটা। কোথায় ইউজ হয়? ইউজ বলতে স্যার। এগুলো নন কন্ট্যাক্ট টাইপ ইলেকট্রিক্যাল সেন্সর। ক্যাপাসিট্যান্সের একটা বলতে পারি, ক্যাপাসিটিভ এলিমেন্ট গুলো ইউজ হয় তোমার যেখানে খুব মানে কম ডিসপ্লেসমেন্টের দরকার, মানে মাইক্রন লেভেলে, মানে মাইক্রোমিটার লেভেলে যেখানে আমাদের ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট দরকার। মানে মাইক্রোমিটার মানে বুঝতে পারছো, 1 মিলিমিটারের 1,000 ভাগের 1 ভাগ। তো 1 মিলিমিটারের 1,000 ভাগের 1 ভাগ এরকম খুবই ক্ষুদ্র ডিসপ্লেসমেন্টের জন্য এই ক্যাপাসিটিভ এলিমেন্টটা ইউজ হয়। কারণ ক্যাপাসিটিভ এলিমেন্টটা বা ক্যাপাসিটিভ সেন্সর গুলো এই খুব কম ডিসপ্লেসমেন্টের উপর ভ্যারি করেই মানে এদের মধ্যে একটা ক্যাপাসিটেন্স চেঞ্জ দেখা দেয়। এই যেমন এলভিডিটি বা আরভিডিটি, সেক্ষেত্রে এতটা কম ডিসপ্লেসমেন্ট যদি আমি করি সেখানে, সেক্ষেত্রে হয়তো দেখবো যে আমি কোনো আউটপুটে কোনো চেঞ্জই পাচ্ছি না, মানে আউটপুট যে ভোল্টেজ পাচ্ছি সেখানে আমরা কোনো চেঞ্জই পাচ্ছি না। কিন্তু এই এলিমেন্ট যেগুলো ক্যাপাসিটিভ এলিমেন্ট হচ্ছে মানে যেখানে ক্যাপাসিটেন্স ইউজ করছি আমরা, সেখানে এই ডিভাইসগুলো এতটাই ডিস্টেন্স বা এই গ্যাপের উপরে এতটাই সেন্সিটিভ যে এগুলোকে আমরা একদম খুব কম মাইক্রন লেভেলে মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। এগুলো মেনলি ল্যাবরেটরিতে ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়ালি যেখানে খুব কম ডিসপ্লেসমেন্ট দরকার, মানে এরকম মাইক্রন লেভেলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেখানে যখন আমাদের এগুলো দরকার যে ডিসপ্লেসমেন্ট মেজার করার, তখন আমরা এই ক্যাপাসিটিভ টাইপটা মেনলি ইউজ করি। আর সাধারণত ক্যাপাসিটিভ টাইপ এলিমেন্টটা মেনলি ইলেকট্রনিক্স বেসড, মানে এটাকে আমরা বেশি ইউজ করে থাকি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কি হয়, একটা ছোট চিপের মধ্যেই আমার টোটাল এই জিনিসটা প্লাস এর সার্কিটরি ছোট চিপের মধ্যেই ঢোকানো থাকে। তো সেটা ইউজ করে খুব কম ডিসপ্লেসমেন্ট মেজার আমরা করতে পারি। তো মাইক্রন লেভেলে যেখানে মেজারমেন্টের প্রয়োজন হবে, লিনিয়ার মেজারমেন্টের বা রোটারি মেজারমেন্ট, সেইখানে আমরা এই ক্যাপাসিট্যান্স টাইপ লিনিয়ার মেজারিং ডিভাইস ইউজ করি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, অল্প করেই পড়ালাম।
এবার অ্যাটেন্ডেন্স নেবো, দাঁড়াও। কে আছে? বিশাল কুমার দে আছে, Yes, sir. দেবব্রত দে আছে, দেবব্রত দে, দীপক কুমার, Yes, দীপক sir. কুমার, গৌতম পরমাণিক, Yes, sir. গৌতম পরমাণিক কি মানে তারপরে হচ্ছে মোশাররফ আলী, ইয়েস স্যার। সৌরভ গড়াই, Yes, sir. শুভম রায়, Yes, sir. সুরজিৎ দাস, ইয়েস স্যার। সুব্রতন বিশ্বাস। ইয়েস স্যার। আর কেউ আছে? আচ্ছা। কে? হ্যাঁ, দেবব্রত দিয়েছি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক, এক্সিট করে যাও। আমি এটা রেকর্ডিং আমি দিয়ে দেবো ইউটিউবে, তোমরা দেখো। এইটুকু তো আজকে লেকচার হলো, ঠিক আছে, দেখে নিতে পারবে, আমি দিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে। ওকে স্যার।